প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সুস্থ থেকে আজকের ক্লাসে যোগদান করবে। আমি বিদেশ রায় কেনেডি, সহকারী শিক্ষক, বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় অধ্যায় 3 এ বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ধৈর্য ধরে ক্লাসটা দেখবে। তো দেখো, তোমরা ক্লাসের শুরুতে নিচের ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো। একটা স্লাইড দেখতে পাচ্ছ আর একটা স্লাইড দেখতে পাচ্ছ। তো এখানে কিছু রক্তের মতো পদার্থ দেখা যাচ্ছে, এখানে কিছু রক্তবাহী শিরা ও ধমনী দেখা যাচ্ছে, ঠিক আছে? তাই তো ছবিতে কি দেখতে পাচ্ছি এটাও একটু বললাম। এখন ছবির সাথে তোমাদের পাঠের কোনো বিষয় কি তোমরা মিল খুঁজে পাচ্ছ, যে আমরা কোন বিষয়ে আজকে পাঠদান করতে যাচ্ছি? নিশ্চয়ই একটু অনুমান করতে পারছো। তো দেখো, হ্যাঁ, রক্ত, আমাদের যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, রক্ত। তো এবার দেখো, আমরা আজকের পাঠ তাহলে কি হচ্ছে, যে রক্ত, রক্তের উপাদান। আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? রক্ত, রক্তের উপাদান। তো শুরুতে দেখো, আমরা যা পড়তে যাচ্ছি, এই পড়ার পরে আমরা কি কি শিখন ফল অর্জন করতে পারবো সেই বিষয়গুলো আমরা এখানে দেখি। পাঠ শেষে রক্ত কি বলতে পারবে তোমরা, রক্তের উপাদানসমূহের নাম ও কাজ বলতে পারবে, রক্তের উপাদানসমূহের গঠন ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা দেখি রক্ত কি। তাহলে রক্ত কি? দেখো, আমরা আমাদের হাত কেটে যায়, হাত কেটে গেলে সেখান থেকে লাল এক ধরনের পদার্থ বের হয়, তাহলে আমরা সেটাকে কি রক্ত বলে থাকি। এটা দেখো, তারপরে কি, আমাদের যখন হাত কেটে যায় বা পা কেটে যায়, সেখান থেকে কি লাল এক ধরনের পদার্থ বের হয়, আমরা তখন বলি কি রক্ত বেরোচ্ছে, তাই না? এটা রক্ত। তাহলে রক্ত আসলে হচ্ছে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ লবণাক্ত, অর্থাৎ এটা যদি আমরা স্বাদ গ্রহণ করি লবণাক্ত, সামান্য খাটধর্মী। দেখবা, আমরা যখন মুরগি বা ছাগল এগুলো যখন কাটি, হাতে রক্ত লেগে যায়, তখন আমাদের হাতটা অনেকটা পরিষ্কার হয়ে যায়, এজন্য খাটধর্মী। আর তরল যোজক টিস্যু, অর্থাৎ এটা তরল কথার অর্থ, তরল তো আমরা জানি যেটা লিকুইড। আর যোজক টিস্যু কথার অর্থ কি? যোজক কথার অর্থ যেটা যোগ করে। আর টিস্যু বলতে আমরা বাংলায় বলি কলা। একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয়ে একগুচ্ছ কোষ যখন একটা বিশেষ কাজ সম্পন্ন করে, তখন আমরা তাকে বলি টিস্যু বা কলা। তাহলে কি হচ্ছে, রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ লবণাক্ত সামান্য খাটধর্মী তরল যোজক কলা বা টিস্যু। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। কতটা? 5 থেকে 6 লিটার রক্ত থাকে। মানব দেহের ওজনের প্রায় 8% রক্ত থাকে। আমাদের শরীরের যে ওজন, তার ওজনের 8% রক্ত থাকে। এখন আমরা রক্ত নিয়ে কথা বললাম, তাহলে রক্তের কিছু কি এককভাবে রক্ত তৈরি না, রক্ত কিছু উপাদান দিয়ে তৈরি। তাহলে রক্তের উপাদানগুলো আমরা কি কি দেখো, রেড ব্লাড সেল, যেটা আমরা কি আরবিসি বলি, তারপর কি হোয়াইট ব্লাড সেল, যেটাকে আমরা কি ডাব্লিউবিসি বলি, আর প্লাজমা, আর এটা হচ্ছে প্লেটলেটস, আর এগুলো ব্লাড ভেসেল, অর্থাৎ রক্তবাহিকা যেগুলো। এবার দেখো, রক্তের প্রধান উপাদান প্রধানত 2 ধরনের। একটা হচ্ছে কি রক্তরস, আরেকটা হচ্ছে কি প্লাজমা যেটা, আর একটা হচ্ছে রক্তকণিকা। তাহলে রক্তে 55% থাকে রক্তরস বা প্লাজমা, আর রক্তকণিকা থাকে 45%। তাহলে রক্তকণিকা আবার 3 ধরনের। আমরা একটু আগে বলেছি, যেটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট, অনুচক্রিকা বা কি প্লেটলেটস বা কি থ্রম্বোসাইট, তাই তো? তাহলে রক্তকণিকা আমরা দেখলাম। এবার দেখো একক কাজ, একটু বসে আসো যখন, খাতা কলম নিয়ে ঝটপট লিখে ফেলো আমি যে কাজগুলো বলছি। তো রক্ত কাকে বলে? আমরা একটু আগেই বলেছি রক্ত কাকে বলে। রক্ত কণিকা কত প্রকার ও কি কি এটাও বলেছি। এখন একটু নিশ্চয়ই লিখতে কষ্ট হবে না, ঝটপট লিখে ফেলো। এবার দেখো, রক্ত রস বা প্লাজমা,
রক্ত রস বা প্লাজমা, দেখো প্লাজমা 55% অফ টোটাল ব্লাড, অর্থাৎ সমস্ত রক্তের 55% প্লাজমা থাকে। বাফিকোট আছে লিউকোসাইটস অ্যান্ড প্লেটলেটস, এটা হচ্ছে মোর দ্যান 1% অফ টোটাল ব্লাড, অর্থাৎ আমরা যখন কোনো রক্তকে কোনো টেস্ট টিউবে রাখি তখন এটা যখন সেডিমেন্টেশন পড়ে অর্থাৎ থিতিয়ে যায়, উপরে যে হলুদ অংশ এটাকে আমরা প্লাজমা বলছি। তারপরে কি রক্তের কণিকা এবং প্লাজমার মাঝখানে সাদা একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে লিউকোসাইট বা প্লেটলেটস, এটা হচ্ছে বাফিকোটও বলা হচ্ছে। আর নিচে যে অংশটা লাল যে অংশটা জমা হয় এটা হচ্ছে ইরিথ্রোসাইটস, অর্থাৎ 45% অফ টোটাল ব্লাড, অর্থাৎ রক্ত কণিকাগুলো নিচে জমা হয়। রক্তের তরল অংশকে রক্ত রস বা প্লাজমা বলে। রক্তের তরল অংশকে কি বলা হচ্ছে? রক্ত রস বা প্লাজমা। রক্ত রসে প্রায় 90% পানি থাকে, বাকি 10% থাকে দ্রবীভূত জৈব ও অজৈব উপাদান। এবার দেখো রক্তের কাজ, রক্ত কণিকা সহ খাদ্যসার পরিবহন করা। মানে রক্ত কাজটা কি করে, যে রক্ত কণিকা থাকে যেটা হচ্ছে আমরা একটু আগে বললাম ডাব্লিউবিসি, তারপরে কি আরবিসি এবং প্লেটলেটস, এগুলো সহ রক্তে খাদ্যসার, খাদ্যসার বলতে কি আমরা যে খাবার খাই, খাবারের যে ভিটামিনস, তারপরে যে আমিষ, শর্করা, শ্বেতসার, খাদ্য উপাদান যেগুলো, এগুলো পরিবহন করে। টিস্যু থেকে নির্গত বর্জ্য পদার্থ রেশনের জন্য বৃক্কে পরিবহন করে। অর্থাৎ আমাদের বিভিন্ন অর্গানে টিস্যুতে যখন কোনো কার্য সম্পন্ন হয় তখন সেখানে কি আমাদের কি নিউট্রিটিভ প্রোডাক্টের সঙ্গে সঙ্গে কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এই বর্জ্য পদার্থগুলো রেশনের জন্য কি করে, আমাদের বৃক্কে পরিবহন করে নিয়ে যায়। রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে, যে প্লেটলেটস যেগুলো, এগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এগুলো পরিবহন করে। এবার দেখো লোহিত রক্তকণিকা। এবার লোহিত রক্তকণিকা দেখো আমরা দেখতে কি একটা চকলেটের মতো দেখাচ্ছে কি, দেখো তো না, এটা হচ্ছে দ্বি অবতল, অর্থাৎ এর গঠনটা কি মানবদেহের লোহিত রক্তকণিকা দ্বি অবতল বা চাকতির মতো, দেখো এটা চাকার মতো। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকে, তাই এগুলো দেখতে লাল বর্ণের হয়। দেখতে কি বর্ণের হয়? লাল বর্ণের। এদের আয়ু প্রায় 4 মাস বা 120 দিন। তোমরা জানো আমরা যারা ব্লাড ডোনেট করি, রক্ত দান করি, তাদের কি 4 মাস পরে আবার রক্ত দান করা যায়। কারণ কি আমাদের যে আরবিসি তো বেশি, তাহলে এগুলো 120 দিন পরে কি এমনি মারা যায়, আবার রিজেনারেট করে, পুনরায় তৈরি হয়। ঠিক আছে। সংখ্যা পূর্ণবয়স্ক পুরুষ দেহে 4.5 থেকে 5.5 লাখ এবং পূর্ণবয়স্ক নারীর দেহে 4 থেকে 5 লক্ষ, ঠিক আছে, আরবিসি থাকে। আচ্ছা, এবার দেখো লোহিত রক্তকণিকার কাজ। দেখো দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। কি করে? প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করে। অর্থাৎ নিষ্কাশনের জন্য মানে কি শরীর থেকে বের করে দেওয়ার জন্য যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডগুলো কি আমাদের বিভিন্ন যে টিস্যু, কলা, এখান থেকে বয়ে নিয়ে ফুসফুসে নিয়ে আসে। ঠিক আছে। হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসাবে কাজ করে। কি কাজ করে? বাফার হিসাবে কাজ করে। এবার দেখো শ্বেত রক্তকণিকা। তোমরা দেখো শ্বেত রক্তকণিকা কি নির্দিষ্ট কোনো আকার নেই। শ্বেত রক্তকণিকায় সাইডের ছবিতে দেখতে পাচ্ছ এই যে ব্লাড, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এগুলো নির্দিষ্ট কোনো আকার নেই। এরা অ্যামিবার মতো দেহের আকার পরিবর্তন করে। তোমরা জানো অ্যামিবা কখনো গোল, কখনো লম্বা, কখনো কি স্টারের মতো। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ, অর্থাৎ এতে হিমোগ্লোবিন নাই সেজন্য সাদা দেখাচ্ছে, আর আরবিসিতে হিমোগ্লোবিন আছে সেজন্য লাল দেখাচ্ছে। তাহলে এদের নিউক্লিয়াস যুক্ত। তোমরা জানো আরবিসিতে নিউক্লিয়াস নাই, কিন্তু কি ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস আছে। শ্বেত রক্তকণিকার গড় আয়ু 1 থেকে 15 দিন। এরা 1 থেকে 15 দিন বেঁচে থাকে। মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে। এবার দেখো শ্বেত রক্তকণিকার যে কাজ, সে কাজগুলো আমরা কি, শ্বেত রক্ত অ্যান্টিবডি গঠন করে দেহে প্রবেশ করা রোগ জীবাণু ধ্বংস করে। অর্থাৎ রোগ জীবাণু যখন ধ্বংস করে এগুলো কি করে? খেয়ে ফেলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে। আচ্ছা, হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ নিঃসৃত করে যা অ্যালার্জি প্রতিরোধ করে। আমাদের যে অ্যালার্জির সমস্যা হয়, এটা রেড ব্লাড সেল হিস্টামিন যদি কি
রাসায়নিক পদার্থ নিঃসৃত না করে তাহলে আমাদের অ্যালার্জি প্রবণতা বেড়ে যাবে। তাহলে কি আমাদের শরীরের সমস্ত প্রকার রোগ নিয়ন্ত্রণ করে, প্রতিরোধ করে কি শ্বেত রক্তকণিকা। এবার দেখো আমরা দলগতভাবে কিছু কাজ করি, তোমরা যদি একখানে বসে ক্লাসটা দেখে থাকো তাহলে সেটা কি করে করবা। দেখো শ্বেত রক্তকণিকার 3টি কাজ লিখে ফেলো। আমরা একটু আগে বলেছি, তাহলে শ্বেত রক্তকণিকা কি কি কাজ করে, 3টে কাজ ঝটপট লিখে ফেলো তোমরা শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো রক্তের উপাদান সময়ের একটি তালিকা তৈরি করো, কি কি উপাদান নিয়ে রক্ত তৈরি, এই তালিকাটা তোমরা তৈরি করো। এরপর দেখো অনুচক্রিকা, দেখো এখানে তোমরা কি অক্টোপাসের মতো দেখতে পাচ্ছ অনুচক্রিকা। এই অনুচক্রিকার গঠন দেখো, অনুচক্রিকা গোলাকার ডিম্বাকার হতে পারে, এটা গোল হতে পারে, ডিমের মতো হতে পারে। এদের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া ও গোলজি বস্তু থাকে। সাইটোপ্লাজমে কি থাকে, মাইটোকন্ড্রিয়া আর গোলজি বস্তু, কিন্তু নিউক্লিয়াস থাকে না। তো নিউক্লিয়াস থাকে কোথায়, একটি মাত্র রক্তকণিকা, সেটা হচ্ছে ডাব্লিউবিসিতে। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 10 দিন। সংখ্যা পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। এবার দেখো অনুচক্রিকা কি কাজ করে আমরা সেটা একটু দেখি। আমরা দেখো রক্ত কেটে গেলে কি আমরা রক্ত বেরোতে থাকে, ভয় পেয়ে যায় যে রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত বন্ধ না হলে মানুষ একসময় মরে যাবে। তাহলে কি এই রক্ত জমাট বাঁধার জন্য, রক্ত তঞ্চন করা বা জমাট বাঁধানোর সাহায্য করা হলো অনুচক্রিকার প্রধান কাজ। যখন দেহের কোনো স্থান আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয় এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ওখানে নেট তৈরি করে দেয়। নেট তৈরি করে রক্ত বেরোতে বাধা দান করে সেখানে রক্ত কি প্রবাহ বন্ধ করে দেয় এবং রক্ত কি হয়ে যায় তখন আর বেরোতে পারে না, জমাট বেঁধে তখন রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো মূল্যায়ন। দেখো আমি তোমাদের সঙ্গে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার প্রেক্ষিতে তোমরা কি শিখলে, জানতে পারলে, এটা একটা বিষয় না, জানতে হবে আমাকে। তো দেখো রক্ত রসে পানির পরিমাণ কত ভাগ, তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, ইতিমধ্যে কেউ কেউ বলেও ফেলেছো 90%। আচ্ছা, লোহিত কণিকার গড় আয়ু কতদিন, লোহিত রক্তকণিকার গড় আয়ু তোমরা অনেকেই বলে ফেলছো 120 দিন। হ্যাঁ সত্যি 120 দিন। মানবদেহের শ্বেতকণিকার স্বাভাবিক সংখ্যা তোমরা নিশ্চয়ই বলে ফেলেছো যে কত, 4 থেকে 10,000। অনুচক্রিকার প্রধান কাজ কি, প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বলে ফেলেছো। এবার তোমাদের সঙ্গে যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার প্রেক্ষিতে তোমাদের একটা বাড়ির কাজ দেব আমি। তো দেখো চিত্র 1 পি এবং চিত্র কিউ দেখো, কার্যকারিতার দিক থেকে পি ও কিউ এর ভূমিকা কি একই, বিশ্লেষণপূর্বক মতামত দাও। এই বাড়ির কাজটা খাতায় লিখে রাখবে, তারপরে আগামীতে যখন তোমাদের সঙ্গে দেখা হবে, ক্লাস হবে, তখন এই বাড়ির কাজগুলো আবার তোমরা আমাদের দেখাবে। তো আজকে তোমাদের সঙ্গে যে আলোচনা করলাম একটা সুন্দর পরিবেশে, সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাসে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।